হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগি এমনি তো ভালোই আছি, বাট মন তো ভালো নেই, বুঝতেই পারছো। কালকেই সবে গুড্ডিকে সি অফ করে এসছি। আজকে হচ্ছে মানডে, একটা নতুন উইক শুরু হলো। আর এখন বাজে 9:45। আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে সত্যি আমার মন মানসিকতা ছিল না যে ক্যামেরা হাতে তুলে নিই বা ভিডিও করি। ভালো লাগছে না, জানো তো। বাড়িটা এতটাই খালি হয়ে গেছে। ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, সব কিছুই তো সময় মানুষকে ঠিক করে দেয়, কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে তো তো তাই জন্যে এখনও ওর সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। ও আবুধাবিতে এতক্ষণ লেওভারে ছিল, 9 ঘন্টা লেওভারে ছিল। এখন বলল বোর্ডিং স্টার্ট হচ্ছে। তো এইবার বোর্ডিং স্টার্ট হয়ে আসল ফাইনাল প্লেনে উঠবে এবং সেটার জার্নিটা আবার 13.5 ঘন্টা। তারপর গিয়ে ও ওর নিজের ডেস্টিনেশনে পৌঁছবে। লং জার্নি। তো ওই কথা হচ্ছে। আর আমারও ঘরটা খুব খালি লাগছে, মনে হচ্ছে যেন কীরকম ফাঁকা একটা। তো আমি আজকে সেই অর্থে যে ব্লগ করছি তা না, একটা ছোটোখাটো ভিডিও তৈরি করছি তোমাদের জন্যে। কেননা তোমরাও তো যারা রেগুলার আমার ভিডিও ফলো করো তারা তো নিশ্চয়ই একটু আশায় থাকো যে আমি ভিডিও দেবো। তো তাই জন্যে আমি সবার কথা চিন্তা করে ভাবলাম যে না, একটা ছোটোখাটো ভিডিও তৈরি করি। বাট সেই অর্থে যে কাজকর্ম করব, ভ্লগ করব, সেটা আমার আজকে ঠিক ইচ্ছে নেই। রান্নাবান্না আমার হয়ে গেছে, এখন একটা মাছের ঝোল হচ্ছে। রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। রান্না আর কি, ম্যাগির ভাত করেছি, মাছ মাংস সেদ্ধ করেছি, আর মাছের ডিম কিছুটা পড়ে আছে, যেটা ওর আর গুড্ডির আর খাওয়ার টাইম হয়নি। এতই কাছাকাছি দিনটা এসে গেল যে আর খাওয়ার টাইম হয়নি। যতখানি পেরেছি ওকে খাইয়ে দিয়েছি, কিন্তু ওরও তো একটা ক্যাপাসিটি আছে, কত আর খাবে। তো তাই জন্যে বেশ এতটা মতো ডিম বেঁচে আছে। ওটা আমি তো খুব একটা ভালোবাসি না, তো আমি হয়তো এইটুকুনি একটু খাবো। আর এরকম মতো একটুখানি বার করে ভেজে রেখেছি, সেটা ওই ম্যাগির ভাতের ওপর একটু একটু ছড়িয়ে দিলে, অল্প, খুবই সামান্য অল্প একটু ছড়িয়ে দিলে না, ও সেই গন্ধে খেয়ে নেয়। তো এই হলো ব্যাপার। ঘুম থেকে উঠে দরজাটা খুলে না এত খারাপ লাগছিল, এত ফাঁকা লাগছিল। জানি তোমরা অনেকেই হয়তো বলবে যে এটা তো একটা অভ্যেসের ব্যাপার, এতদিনে তো অভ্যেস হয়ে যাওয়ার কথা, আবার তো আসবে পুজোয়। কিন্তু মায়ের মন তো আসলে যতই পাই না কেন ছেলে মেয়েকে কাছে, ততই যেন মনে হয় কম, জানো তো। তো সেটা আর কি করে বোঝাবো, যার হয় সেই বোঝে। আর ম্যাগি তো কালকে ফিরে এসে এত টায়ার্ড হয়ে পড়েছিল, 1 পিস মাত্র মাংস খেয়েছে ডিনার করে। মহিলা একেবারে, ও কিছু না করে প্রচুর টায়ার্ড হয়ে গেছিল, শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে। ও এখনও ওর সেই চলছে, ঘুমোচ্ছে। তো দেখাবো, ওকে দেখাবো। ঘুরে এসেছে, এসে অবশ্যই এখন তো প্রায় 10টার কাছে কাঁটা চলে গেছে। তো রান্না বান্না এবারে আবার সেই আমার সন্ন্যাসীর মতো রান্না আরম্ভ হবে। কেননা এই কদিন না প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে গেছে, জানো তো। প্রায় প্রত্যেক দিনই 2-4 দিন আমি করেছি, বাট বেশিরভাগ দিনটাই গুড্ডি স্পন্সার করেছে ডিনার। তো হাবজা গবজা প্রচুর খাওয়া হয়ে গেছে। আমি তো এসব কিছুই খাই না, আমি তো ভীষণ নিজেকে কন্ট্রোলে রাখি। তো মেয়ে আসতে এই 2 সপ্তাহ একেবারে লাগাম ছাড়া খাওয়া দাওয়া। ইভেন আমি জানো ফ্রিজের জল অবধি খাই না, সেটাও খাওয়া হয়ে গেছে। তো এখন আমি আজকের থেকে একেবারে আমার হাঁটা আরম্ভ হয়েছে। কেননা হাঁটাও মাঝে মাঝেই গ্যাপ গেছে, হয়নি। ও কথাবার্তা বলছে, করছে, গল্প করছে, আমি কি হাঁটবো, তাই সেটাও আমার হয়নি। তো আজকের থেকে একেবারে স্ট্রিক্ট একটা রুটিনে আমি যেরকম থাকি সেরকম লাইফস্টাইল আবার শুরু হচ্ছে। তো আজকে হেঁটেওছি এবং খাওয়া দাওয়াও আজকে খুবই নমিনাল। একটা সবজি দিয়ে মাছের ঝোল করছি, সেটা হচ্ছে, এখনও চলছে। একটুখানি নারকোল ছিল, সেইটা ভেজে নিয়ে শেষ করে দিয়েছি। কেননা গুড্ডির নারকোল ভাজা খুব একটা পছন্দ না, তো ওই জন্য এইটুকুনি ছিল, সেটাকেও আমি ভেজে নিয়েছি।
ঢেঁড়স সেদ্ধ করেছি, ডাল সেদ্ধ করেছি, আর আমার একটা ডিম তো থাকেই। বাস এই হচ্ছে আমার আজকের মেনু। আর রাত্রির বেলা ব্রেড আছে, তো ভাবছি একটু চিকেন বার করে রাখলাম, এখন বোনলেস চিকেন, ওই একটু চিকেন স্যালাড করে পাউরুটির ভেতরে দিয়ে, আর আমার যে নতুন প্রেস্টিজের টোস্টার হয়েছে তার ভেতরে দিয়ে ওই একটু টোস্ট টাইপের করে আমার ডিনার হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। এবার আমি তোমাদের বলি কালকের ইনসিডেন্টটা, যেটা বলবো বলেছিলাম। কালকে তো খুব স্মুথলি যাওয়া হচ্ছিল, জানো তো। এবার আমাদের যে ড্রাইভার নিয়ে গেছে, সে না মানে বাইপাস ধরেনি, শহরের ভেতর দিয়ে নিয়ে গেছে। এবার শহরের ভেতর দিয়ে এখন আর কে নিয়ে যায় বলো? এখন তো সবই বাইপাস হয়ে গেছে, ফ্লাইওভার হয়ে গেছে, হু 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 করে গাড়ি বেরিয়ে যায়, যে কারণে আমাদের দেরিও হচ্ছিল। তো এবার সল্টলেক সেক্টর 5-এর ওই দিক দিয়ে যেতে গিয়ে হঠাৎ একটা বেশ বড় ওই ডজ ক্যারাভ্যান টাইপের গাড়ি, সেইটা না মানে হঠাৎ করেই বাঁদিকে চাপে। এবার বাঁদিকে চাপতেই আমাদের যে গাড়িটা ছিল সেটাও ব্রেক মারে, তার গাড়িতে কিন্তু কিছু মারেনি, মানে আমাদের গাড়িটা মারেনি, তার গাড়ি আমাদের গাড়িকে মেরেছে। এবার সেই ভদ্রলোক মানে যে চালাচ্ছে আর কি, পরে দেখলাম সেটা একটি ইয়াং ছেলে, মানে গুড্ডিদের থেকে কিছু বড় হবে হয়তো। তো সে গাড়িটা নিয়ে একেবারে সামনে আমাদের ব্লক করে দাঁড়ালো। এবার আমরা পেছনে, ড্রাইভারকে বলল, মানে তারা ছেলে এবং বাবা দুজনে মিলে গাড়ি থেকে নেমে এলো, নেমে এসে আমাদের ড্রাইভারকে একেবারে চোটপাট, যে আপনি আমার গাড়ি ঠুকে দিয়েছেন, আমার গাড়ি একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি, 2 দিন আগে ডেলিভারি হয়েছে, এইসব হাবিজাবি অনেক রকম ঠুকে দিয়েছেন, গাড়ি চালাতে জানেন না, এইসব বলছে। তারপরে গাড়ি থেকে বললো আপনি নামুন, মানে ড্রাইভারকে বললো। তো ড্রাইভার নামলো, বললো আমি পুলিশে কল করছি, দিয়ে পুলিশে কল করলো। এবার পুলিশ আর আসে না, আমরা প্রায় মিনিট 15-20 ওয়েট করছি। এবার গুড্ডির টেনশন হয়ে যাচ্ছে, আমারও টেনশন হয়ে যাচ্ছে যে ওকে তো আমাকে এয়ারপোর্টে পৌঁছতে হবে, আমরা তো আর বেড়াতে বেরোইনি যে যাক গিয়ে দেরি হবে, আমরা তো এয়ারপোর্টে যাব। এবার গুড্ডির প্লেনটা রাত্রিরে থাকলেও ওর তো সিকিউরিটি চেক আছে, লাগেজ দেবে, অনেক রকম তো ব্যাপার আছে। তো শেষে বাপিও নামলো, বাপিও নেবে, দেখছি তক্কাতক্কি চলছে, কিন্তু কোনো মীমাংসা হচ্ছে না। তারা ওয়েট করছে পুলিশ আসবে, পুলিশের হাতে আমাদের ড্রাইভারকে ফাঁসাবে, মানে এরকম একটা সিচুয়েশন। তখন গুড্ডি আমাকে বলছে যে আমি মামাম কি করে যাব, আমার তো টেনশন হচ্ছে, আমাকে তো এয়ারপোর্ট পৌঁছতে হবে। আমি বললাম দাঁড়া, তুই ম্যাগির লিস্টটা ধর, আমি নামছি, কেননা আমাকে পিকচারে যেতে হবে। তো আমি নামলাম, আমি নেবে ওদের বললাম যে দেখুন আপনাদের ক্ষতি হয়েছে বুঝতে পারছি, নিশ্চয়ই সেটা একটা নতুন গাড়ি, সেখানে ঘষা লেগেছে, এটা একটা নিশ্চয়ই ক্ষতি হয়েছে। আমার ক্ষতিটা একবার শুনুন, কেননা আমার মেয়েকে এয়ারপোর্টে ড্রপ করতে হবে এবং তার ইন্টারন্যাশনাল ফ্লাইট, সেইটা ক্যান্সেল হয়ে গেলে সেই ক্ষতিটা কিন্তু অনেক বেশি। সে কাজ করে সেখানে, তাকে অফিসেও জয়েন করতে হবে। কোনো কথাই তারা শুনছে না। বলে ঠিক আছে ঠিক আছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না, পুলিশ আসুক, পুলিশ এসে যা করবে হাবি জাবি এসব বলে যাচ্ছে। তার মধ্যে ছেলেটির মা বেরিয়ে এলো, মা বেরিয়ে এসে পাগলের মতো চেঁচাচ্ছে, মানে ঝগড়ুটি মহিলা হয়, সেই ঝগড়ুটি মহিলা টাইপের একদম, মানে গলাবাজি করে যায় না, মানে এক একটা মহিলা ক্যাঁ 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 করে গলাবাজি করে, সে সেরম করে যাচ্ছে। যথেষ্ট বয়স্ক মহিলা, তার ওটা সাজেও না করা, কিন্তু সে মানে ছেলে এবং তার হাজব্যান্ডকে টেক্কা দিয়ে কাইং 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 করে যাচ্ছে। আমি মানে বিরক্ত হয়ে বলতে বাধ্য হলাম যে আপনি চুপ করুন না, এত ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছেন কেন, সিন ক্রিয়েট করছেন, দাঁড়ান না, ব্যাপারটা তো আমরা বুঝতে পেরেছি, আপনারাও বুঝতে পারছেন, চেঁচিয়ে তো কোনো লাভ নেই না। সে শুনছে না, মহিলা মানে ঝগড়ুটি পাবলিক যা হয় এক একটা না, ক্যাইং 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 করে চিৎকার করে যাচ্ছে। তারপরে আমি দেখলাম যে না, এ তো পুলিশও আসছে না, পুলিশকে কল করেছে, পুলিশও আসছে না, কিছুই মীমাংসা হচ্ছে না, শুধু হচ্ছে কাজের মধ্যে তক্কাতক্কি তক্কাতক্কি। আমি গুড্ডিকে বললাম দাঁড়া, আমি আর একটা উবের ডাকছি। এবার আমাদের মানে একটু হলেও প্রবলেম হয়ে গেছে, ম্যাগিকে আমরা নিয়ে গেছি। এবার আমাদের মোবিলিটিটা তো কমে গেছে, তাই না? আমরা একা থাকলে যতটা
এগোতে পারতাম, সেটা আমাদের একটু রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, ম্যাগি রয়েছে। আর ম্যাগি যেহেতু রাস্তায় মানে এই সকালে বাপির সঙ্গে বেরোনো ছাড়া ও বেরোয় না, গাড়ি টাড়ি করে বেরোনো, এদিক ওদিক যাওয়ার ওর অভ্যেস নেই, যে কারণে ও প্রচণ্ড টেন্সড এবং প্রচণ্ড এক্সাইটেড। তোমরা মানে আগের ভিডিও দেখলে বুঝতেই পারবে। সে হ্যাঁ 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 করে কেবল জল খাওয়াচ্ছি, এসি চলছে, তাতেও মানে তার হচ্ছে না। তো আমি গুড্ডিকে বললাম, দাঁড়া তুই একদম চিন্তা করিস নি, আমি আর একটা উবের ডাকছি। উবের ডেকে ম্যাগিকে তো সব উবের তোলে না, আমি ম্যাগির জন্য টাকা এক্সট্রা দেবো, দিয়ে আমি তোকে এয়ারপোর্টে পৌঁছবো ঠিক টাইম মতো, যাতে তোর কোনো অসুবিধে না হয়, সেটা আমার রেসপন্সিবিলিটি। আর আমি এমনি আগেও ছোটোর থেকেই মানে একটু লড়াকু টাইপের, কোনো একটা সিচুয়েশন কি করে হ্যান্ডেল করতে হবে সেটা আমি জানি, এবং আমি ওই মানে পর্যায়ে নার্ভাস না হয়ে কি করে নিজেকে আমি সেখান থেকে বার করব বা নিজের কাজে চলে যাব বা নিজের কাজটাকে করে নেব, ওই জিনিসটা আমার মধ্যে আছে। ওই এক একজন আছে না, নার্ভাস হয়ে গেল বা কিছু, ব্যাপারটা আমার মধ্যে নেই। আমি ছোটোর থেকেই এরকম, মানে আজকে নতুন না, ছোটোর থেকেই এরকম, যে কোনো টাফ সিচুয়েশন আমি হ্যান্ডেল করতে পারি, আর গুড্ডিও সেটা জানে। তো আমি সঙ্গে সঙ্গে একটা উবের ডাকলাম, উবের এলো। আমি তাকে বললাম যে আমার ডগ রয়েছে, আপনার অসুবিধে কি কি কিছু? বললো না আমার কোনো অসুবিধে নেই, একটু আমাকে 200-500 টাকা বেশি দিতে হবে। ঠিক আছে, 200-500 বলে কোনো কথা হয় না, আমি 200 টাকা এক্সট্রা দেবো, তা আপনি এক্ষুনি আমাকে নিয়ে এয়ারপোর্ট চলুন। দিয়ে সেই লাগেজ ওই গাড়ির থেকে নিয়ে এই গাড়িতে ট্রান্সফার করা হলো, ম্যাগিকে বার করে এই গাড়িতে তোলা হলো, গুড্ডি উঠলো, আমি উঠলাম, বাপি উঠলো। এবার আমাদের যে ড্রাইভার ছিল সে অতি ভালো মানুষ, সে ওদের পায়ে ধরছে, হাতে পায়ে ধরছে ছেড়ে দেওয়ার জন্য। তারা তো আরও পেয়ে বসছে, এখনকার যা জগৎ, এখনকার যা দিন। এটুকু আমি জানি, তুমি যদি কারুর হাতে পায়ে ধরো, সে তোমার মাথার ওপর কামড়টা আরও বেশি করে দেবে। এটাই হচ্ছে মানে হিউম্যান নেচার বলতে গেলে, শুনতে যতই খারাপ লাগুক, দিস ইজ দ্য ফ্যাক্ট। তুমি চড়াও করেছো, গলাবাজি করেছো বা চেঁচিয়েছো, ছেড়ে দেবে তোমাকে। কিন্তু তুমি যখন পায়ে ধরছো, হাতে ধরছো, ও মানে হাতে ওই পাওয়ার পেয়ে গেল এবং তার মাথার উপরে চেপে বসবে। এবার দেখো, নেচারকে তো পাল্টানো যায় না। আমাদের ড্রাইভারটা খুবই ভালো ছিল, খুবই ভালো মানুষ, সে সবার পায়ে ধরতে যাচ্ছে, এই করছে সেই করছে। যাই হোক, আমি বললাম যে ওইসবে কোনো কাজ হবে না, আমি বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টে। তো ওর গাড়ি আর ড্রাইভার সমেত ওখানে রেখে বাপিকে তো আমায় নিয়ে যেতেই হবে, কেননা ম্যাগিকে কন্ট্রোল করতে হবে। দিয়ে আমরা 3 জনে বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তোমরা তো ভিডিওয়ে দেখতেই পেয়েছো, এবং আমি তোমাদের সিনটাও দেখিয়েছি, কোন গাড়ি না গাড়ি তোমরা দেখেছো। এবার আমরা এয়ারপোর্টে গেছি যখন, সেটাও দেখেছো যে অলরেডি ইথিয়াড এয়ারলাইন্সের তখন সিকিউরিটি চেক হচ্ছে। তো গুড্ডিকে তো দেখলে ঢুকিয়ে দিলাম, মানে গুড্ডির ওখানে তখন লাগেজ চেকিং কমপ্লিট হয়ে সিকিউরিটি চেকিংয়ে চলে গেছে সবাই। যাই হোক, তো মোটামুটি দেরি হলেও ম্যানেজ হয়ে গেছে। তারপরে বাপি ওখান থেকে কল করলো যে ও যদি ফিরে আসে এয়ারপোর্টে, তখনও কিছু কারবারই হয়নি, পুলিশ এসছে, আর্গুমেন্ট চলছে, এইসব। আমি বাপিকে বললাম, বাপি এইখানে ওই তার জন্যে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আমার ম্যাগি রয়েছে। সামনেই একটা উবের ছিল, আমি উবেরটাকে ধরলাম, ধরে বললাম যে আমার ডগ রয়েছে, আমি বাড়ি যাব, আমার দরকার আছে, আপনি যাবেন? তো সে বলল হ্যাঁ, মানে নট মানে উবের কল করা, একেবারে সামনে ট্যাক্সির মতো উবেরকে আমি বুক করেছি। দিয়ে ও বলল 800 টাকা নেবো, আমি যাব, যেহেতু ডগ আছে। ঠিক আছে তাই দেবো, আপনি এখান থেকে চলুন। দিয়ে সেই আর একটা ট্যাক্সি ধরে আমি, বাপি আর ম্যাগি বাড়িতে চলে এসেছি। আজকে সকালবেলা বাপির কাছ থেকে পুরো গল্পটা শুনলাম। পুলিশ এসেছিল, এবার ছেলেটির কাছ থেকে লাইসেন্স চাওয়া হয়েছে, ছেলেটির লাইসেন্স নেই, ওটা ওর দাদার গাড়ি, দাদা ওর নতুন গাড়ি কিনেছে, ভাই চালাতে বেরিয়েছে বাবা মাকে নিয়ে, কোনো লাইসেন্স নেই। পুলিশ ওদেরকে 1000 টাকা ফাইন করেছে, আর বোধহয় কেস ফেস দিয়েছে। আর আমাদের ড্রাইভারের কাছ থেকে 200 টাকা নিয়েছে, নিয়ে আমাদের ড্রাইভারকে বলেছে যে তোমার কোনো দোষ নেই, দোষ ওদের, কেননা আমাদের গাড়িটা যদি ওদের মেরে দিত, আমাদের গাড়িতেও তো রং উঠে যেত, পুরোটাই হয়েছে ওদের।
তো যাই হোক, এইসব হয়েছে মিটমাট। তারপর রাত্রির বেলা সে আমাদের ড্রাইভারও ফিরে এসেছে। তো এই হলো পুরো ইনসিডেন্ট, জানো, পুরো ক্যাওস। আর সব থেকে বড় কথা, আমার মানে গুড্ডি টেনশনে পড়ে গেছে, কেননা এয়ারপোর্টে যেতে হবে। সত্যি তাই আমারও মনে হচ্ছে, কিন্তু আমি দেখছি আমি যদি টেনশনে হাত পা ছড়ি তাহলে তো কোনো লাভ হবে না। আমাকে একটা ডিসিশন নিতে হবে, আমাকে কাজটা করতে হবে। তো যাই হোক, মেয়েটাকে আমি পৌঁছে দিতে পেরেছি। তো এই হলো গল্প কালকের, এই ইনসিডেন্ট। মানে বিচ্ছিরি ব্যাপার একটা। ও যদি বাইপাস দিয়ে সোজা যেত, ফ্লাইওভার ধরতো, তাহলে না এইসব শহরের মধ্যে দিয়ে যেতে গেলেই না এইসব প্রবলেমগুলো হয়। তো বাপি বলেছে, বাপি তো খুব ভালো ড্রাইভার, তো বাপি বলেছে যে নেক্সট টাইম আমি ওকে নিয়ে গেলে বলবো তুই পেছনে বস, আমি গাড়িটা চালাবো, তোর হাতে আমি আর স্টিয়ারিং দেবো না। তো এই হলো ব্যাপার। আর আজকে এখন গুড্ডির বোর্ডিং স্টার্ট হচ্ছে, তারপরে আরও 13.5 ঘন্টা পরে ও পৌঁছবে ডেস্টিনেশনে। বললামই বোধহয়, না আবার রিপিট করছি। যাই হোক, এই হলো ব্যাপার। আবার অপেক্ষা, অক্টোবরে আসবে। তো অনেক রকম মিশ্র কমেন্ট পাচ্ছি, সেই কমেন্ট নিয়ে আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে মানে কথা বলবো। অনেক রকম মিক্সড কমেন্ট আসছে। তো যাই হোক, সেইগুলো আমার একটু ক্লিয়ার করে দেওয়া দরকার মনে হয়। মানে সব কিছুকেই তো আর ইগনোর করা যায় না। তো সেটাও আমার মানে মনে হলো যে কর্তব্য সবার সামনে জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়া। তবে সেটা এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে করব। তো এই ব্রেকফাস্ট নিয়ে বসেই আছি, আপেল আর ওটস। ওয়েদার আজকে খুবই ভালো, পুরো সানি আছে, কাপড় জামা সব শুকোচ্ছে। জল মানে ব্রেকফাস্টটা খেয়ে নিই, আবার ম্যাগিকে খাওয়াতে হবে, তারপরে আমি তোমাদের রান্নাগুলোও দেখাবো। আর আজকে আর কোনো কাজকর্ম দেখাচ্ছি না, বা করারও কিছু নেই, ভালোও লাগছে না। আশা করব তোমরা বুঝতে পারবে। তো ওই যেটুকু দেখানো সেটুকু পরে দেখাবো। এখন আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই, অলরেডি এখন 10টা 10 হয়ে গেছে। তো তোমরা একটু সঙ্গে থাকো, কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা শেষ হয়েও যাবে। আজকে আর বেশিক্ষণ ইচ্ছে করছে না। তো চলো খাই। এই যে ম্যাগিকেও দেখিয়ে দিচ্ছি, এই সব থেকে টায়ার্ড, জানো, এখন নিজের পরিচর্যা হচ্ছে, কালকের থেকে শুধু ঘুমোচ্ছে, শুধু ঘুমোচ্ছে। খাওয়া প্রায় শেষের দিকে, একটু এই ডিম ছড়িয়ে দিচ্ছি, ব্যাস এই গন্ধেতেই ও খেয়ে নেয়। তাও চিকেন টিকেন সব মাখা, মাছ মাখা। ব্যাস খাওয়া সব শেষ, ঠিক আছে সোনা বাবু। ম্যাগির খাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে, সব বাসন টাসন মেজে নিয়েছি। আর এখানে আমার রাত্রিরে চিকেন স্যালাড করব, তাই একটু বোনলেস চিকেন সেদ্ধ করছি। আর তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই চলো। এই যে বিট টিট দিয়ে, বেগুন, বিট, আলু, গাজর এইসব দিয়ে মাছের একটা ঝোল করেছি পাতলা। এখানে আমার ডিম রয়েছে, আর এখানে এইটুকু একটু মাছের ডিম আমার জন্য নিয়েছি, বাকিটা তো ম্যাগিকে খাওয়ালাম। সেইটা একটু নারকোল, এইটাই অবশিষ্ট ছিল, এটা ভেজে নিলাম, না হলে না খারাপ হয়ে যাবে, ফেলে দিতে হবে। আর এখানে দেখো ঢেঁড়স সেদ্ধ আছে, আর একটু ডাল আছে, ব্যাস। আর এটাতে তো ভাত আছে। গুড্ডি এখন মেসেজ দিল এতক্ষণ পরে, এখন উড়ছে আকাশে। উফ, ওদের তো ফ্রি ওয়াইফাই দিচ্ছে, তো ইভেন মানে চার্জিং করারও ব্যবস্থা আছে প্রত্যেকটা সিটে। গুড্ডির ঘরে নিয়ে এলাম তোমাদের, ফাঁকা ঘর। এই যে সব দেখছো, সববার চান হয়ে গেছে জানো আমার ওয়াশিং মেশিনে, শুদ্ধ এই মানে এইটার হয়নি, এটা এত বড়,
আর এই বড়টার হয়নি, এই দুটোর হয়নি, আর বাকি সব চান করেছে। আর এই কত খালি করে দিয়েছে দেখেছো, সমস্ত ফেলে দিতে বলেছি আর সব ফেলেও দিয়েছে এত কাল পরে, কেবল জমিয়ে জমিয়ে রাখতো। এইগুলো তো সব ওর মাইক্রোবায়োলজির বই, এই যে প্রেসকটের মাইক্রোবায়োলজির বই, এইটা দেখো কত মোটা বই একটা। এই বইটা প্রচুর দাম নিয়েছিল, 4,000 না কত কিনে দিয়েছিলাম। এই সবগুলো ওর কিছু নোটের ব্যাপার আছে এগুলো ওর ব্যাপারও ফেলবে না। তলায় যা সব ছিল আবর্জনা সব ফেলে দিয়েছে। এইখানে দেখো যতজনকে দেখছো ওর ছেলে মেয়ে এই সবাইকে চান করিয়েছে, ওয়াশিং মেশিনে দিয়ে সবাই চান করে পুরো পরিষ্কার, দেখেছো? আর ওই যে ট্রফিটা দেখছো, এই ট্রফিটা, এইটা ও পেয়েছে 3 বছর, মানে 3 কনজিকিউটিভ ইয়ার্সে অ্যাটেন্ডেন্স 100% ছিল, তখন ওই ট্রফিটা ওকে দিয়েছিল। আর এটা এই দেখো দিল্লি পাবলিক স্কুলের নার্সারি ব্যাচ, 2003-র ফার্স্ট ব্যাচ ছিল ওরা, এখানে সব আছে। এদেরকে সব মানে চান টান করানো হয়ে গেছে, আর বিছনা আবার চাপা দিয়ে গেছে, ভেতরে যারা সব আছে সব চান টান করেছে। আমি বললাম চাপা দিয়ে যা, চাদরটা পুরোপুরি চাপা দিয়ে, কেননা ম্যাগি তো এবার উঠবে বলো, আবার নোংরা হয়ে যাবে, তো এই সব করে গেছে। তোমাদের দেখালাম সব খালি ঘর, শান্ত ঘর, এই ঘরেই বসে থাকে, কত কথা বলে। আমি এই রান্না করতে করতে এসে এসে ওর সঙ্গে কথা বলতাম, গল্প করতাম। হ্যাঁ, নতুন কিছু নয়, তোমরা বলবে এ তো পুরনো জিনিস। ওর টেবিলটাও পুরো খালি করে দিয়েছে, কিছুই নেই, এই একটা ক্যালেন্ডার আর এই একটা বাস্কেট। এই প্লাস্টিকটা রেখেছিলাম যদি কিছু লাস্ট মোমেন্টে লাগে, তা লাগলো না। এই বাস্কেটটা আবার ধুয়ে রেখে দেবো, এই প্লাস্টিকেই মুড়ে রেখে দেবো। এই হলো ব্যাপার। এই যে তুমি কি উঠে পড়ো আর কি দিদির খাটে, ওই দেখো, এই দেখো এখন ওর মানে রাজত্ব যাকে বলে দিদির খাটে। হ্যাঁ, সব দেখছে, দিদি তো চলে গেল, এখন এই সব দেখো। হ্যাঁ, এই দেখো, আমি এবার চান করতে যাব, তুমি তো একা একা বেশিক্ষণ বসবে না এখানে, তাই না? হ্যাঁ, দেখতে দেখতে আবার কটা মাস কেটে যাবে, তারপরেই আবার আসবে পুজোর আগে, আবার সেই ঘর দোর পরিষ্কার করা, এ করা, এসব তো আছেই। ওইটাই সেপ্টেম্বর থেকে শুরু করলে, বলতে গেলে এই মেটা জুন জুলাই অগাস্ট, ব্যাস এই কটা কাটাতে পারলে সেপ্টেম্বরটা তো সেই ব্যস্ততায় কাটবে, অক্টোবরে এসে যাবে আবার। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ভালোও লাগছে না। আমি এখন চান করব, চান করে একটু বসবো। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর ইনসিডেন্টটা যা বললাম সত্যি মানে অদ্ভুত লাগে। আমি তো তাই গুড্ডিকে বলছিলাম, যেখানে তার নিজেরই কোনো লাইসেন্স নেই, ওর উচিত ছিল মানে সরে পড়া, সেখানে সে আরও আগ বাড়িয়ে পুলিশ ডেকেছে, ডেকে কি হলো, নিজেই ফাঁসলো। সব মানুষের অতিরিক্ত সব চালাক মনে করে তো নিজেকে সবাই, তাই এই দুরবস্থা হয়েছে। যাকগে, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, লাভ ইউ অল।